আজকে মে দিবস। এখন এই দিনটায় বামপন্থী এবং লালেরাদেরকে উদযাপন করার দিন শ্রমিক আন্দোলনে। আর আমার মতে এটা হচ্ছে একটা পৌরাণিক দিন, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যেমন পালন করা হয় শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে, এটা পৌরাণিক মিথ। এটাও মানে মে ফার্স্ট এরকম একটা পৌরাণিক মিথ আর কি। এবার মিথটা আমি ব্যাখ্যা করি। দেখুন, প্রথমে একটা খুব মজার জিনিস বলি। 1 মে ঘটনাটা কোথায় ঘটলো? শিকাগোতে, সে মার্কেটে। সেই দিনটা আমেরিকায় পালন করা হয় না। আমেরিকায়ও লেবার ডে আছে। আমেরিকায় লেবার ডে হচ্ছে মানে লেবারদের ট্রেড ইউনিয়নিজম এবং শ্রমিক আন্দোলনকে স্মরণ করে সেপ্টেম্বর মাসের ফার্স্ট মানডে, সেপ্টেম্বর মাসের ফার্স্ট মানডেটা আমেরিকাতে লেবার ডে করা হয়। ইটস নট ইন মে ফার্স্ট। অর্থাৎ যে দেশে ঘটনাটা ঘটেছিল, এই আমেরিকাতে, যেখানে বলে আমি কথা বলছি, সেই দেশই বলছে 1 মে একটা রূপকথার গল্প। তার বদলে তারা সেপ্টেম্বর মাসের ফার্স্ট মানডেতে ওরা করছে, লেবার ডে করছে। তো আসলে আমরা লেবার ডের ইতিহাসটা দেখি, তাতেও আপনারা বুঝতে পারবেন যে বামপন্থীরাও কিন্তু অন্যান্য সে সনাতনপন্থী বলুক, ইসলামপন্থী বলুক, এর মধ্যে পুরো গল্প মানে একদম রূপকথাকে পুরো গল্প করে দেয়। তবে এটা খুব হার্ড ট্রুথ বলতে হবে। অ্যাকচুয়ালি পৃথিবীর ইতিহাসে যদি আপনি পড়েন, যদি ইতিহাস একটু ভালো করে পড়েন, যে কোথায় শ্রমিক আন্দোলন সব থেকে দুর্বার হয়েছে পৃথিবীর কোন ফেজে হিস্ট্রিতে, সেটা কিন্তু আমেরিকার মতো শ্রমিক আন্দোলন পৃথিবীতে কোথাও হয়নি। অ্যান্ড দ্যাট হ্যাপেন, এটাকে বলে গ্লাইডেড এজ। 1880 থেকে 1910, এই 3 বছরে আমেরিকায় 20-30 হাজারের মতো ধর্মঘট হয়েছিল। আর ধর্মঘট মানে কি? মারামারি, বোমা, গুলি। মানে শ্রমিকরাও বন্দুক নিয়ে আসতো, মালিকরাও বন্দুক নিয়ে আসতো, মালিকরা নিজস্ব মিলিশিয়া নিয়ে আসতো, শ্রমিক মালিকদের মধ্যে মানে মেশিন গান ফাইটিং। মানে ফ্রি মার্কেটের ঘটনা তো খুব ভদ্র ঘটনা, কিছুই না। একটা 1 মে তো ওরা বলেছিল যে 8 ঘন্টার দাবিতে আন্দোলন করা শুরু করে, ধর্মঘট ডাকা হয়। বাইরে তার আগে বাইরে একটা জিনিস বলা উচিত, যে হেমার্কেটে ঘটনার আগে কিন্তু 20 বছর আগে আমেরিকার ফেডারেল গভর্নমেন্টে 8 ঘন্টার কাজের নীতি চালু হয়ে গেছে। কিন্তু প্রাইভেট সেক্টরে সেটা ছিল না। প্রাইভেট সেক্টরে 10 থেকে 12 ঘন্টা খাটতে হতো, ঠিক আছে। এইবার ঘটনাটা যেটা ঘটে আর কি, যে হেমার্কেট ইজ ওয়ান অফ দ্য মেনি ভায়োলেন্ট ইনসিডেন্ট। মানে ওরকম 20,000 ভায়োলেন্ট ইনসিডেন্টের মধ্যে একটা হচ্ছে মার্কেট। অত অসংখ্য সে সময় আমেরিকা মানে উত্তাল পুরো সময় শ্রমিক বিপ্লবে। কিন্তু এর রেজাল্টটা কী? অনেকের ধারণা, যেমন আমাদের ছোটোবেলায় আমি যখন পড়তাম, মানে আমার তো বেসিক্যালি বুঝতেই পারছেন সব চটিমার্কা বামপন্থী বই টই থেকে পড়ে, আমাদের ধারণা ছিল এই 1 মে তো হেমার্কেট আন্দোলনের ফলে 8 ঘন্টা কাজের অধিকার স্বীকৃত হয়েছিল। না, কিচ্ছু হয়নি। হেমার্কেটের ঘটনা 1886, এবং আমরা যদি স্ট্যাটিস্টিক সংগতত্ব দেখি, ওই 20,000 শ্রমিক ধর্মঘট আন্দোলনের পরেও কিছু হয়নি। শ্রমিকদের মাইনা যা বেড়েছিল সেটা ইনফ্লেশন অ্যাডজাস্টেড, কিছু বাড়েনি। কাজের সময় দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাবো, যে যেগুলো হেভি ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিতে আমেরিকাতে কাজের সময় অ্যাকচুয়ালি বেড়েছিল। অন্য ইন্ডাস্ট্রিগুলোতে, টেক্সটাইল এবং ইন্ডাস্ট্রিগুলোতে কাজের সময় কমেছিল। তাও কতটা? একটা বোধহয় 10 ঘন্টার থেকে 12 ঘন্টা হয়েছিল, একটা একটু 10 ঘন্টা থেকে কমে 8 ঘন্টা হয়েছিল। কিন্তু উই সি দ্য বোথ দ্য এফেক্ট। তো সমস্যাটা হচ্ছে এই যে, সুতরাং হেমার্কেটের ঘটনার ফলে কিন্তু 8 ঘন্টা এটা আইনটা আসেনি। এটা এলো কবে থেকে আমেরিকায়? এসছে হেনরি ফোর্ডের থেকে। হেনরি ফোর্ডকে, যে ক্যাপিটালিস্ট, যে প্রথম সস্তার গাড়ি তৈরি করে, তো উনি কেন 8 ঘন্টা সাপোর্ট করলেন? ইন্টারেস্টিং জিনিস। উনি দেখলেন যে সালে শ্রমিকদের যদি ওই সপ্তাহে 6 দিন 10 ঘন্টা করে খাটায়, তাহলে শ্রমিকরা গাড়ি চড়বে কখন? কেনাকাটা করবে কখন? গাড়ি চড়ার তো একটা সময় চাই। একটা লোক যদি ওই মানে ফ্যাক্টরিতেই সারাদিন পড়ে থাকে, তারপর গাড়িটা নিয়ে যদি একটু ঘুরতে না পারে, একটু প্রেম করতে না পারে, একটু বউকে নিয়ে বেড়াতে না যেতে পারে, তাহলে তো হবে না। এটা উনি বুঝে গেলেন যে ভাই, মাস মার্কেট করতে গেলে শুধু গাড়ি, আর উনি অ্যাকচুয়ালি মানে তখন মাস মার্কেট মানে গাড়ির জন্য চাইছিলেন যে জনসাধারণ গাড়ি চড়ুক বলে। আর জনসাধারণ শ্রমিকরা যে মাইনা পাচ্ছে, তাতে তো গাড়ি তো তাও তখন কিনতে পারে, কিন্তু মুশকিল হচ্ছে কিনবেটা কী করে? তো সময় নেই হাতে, তো সবসময় তো বেকার খাটতে হচ্ছে ইন্ডাস্ট্রিতে। উনি তখন প্রথম উনার ফ্যাক্টরিতে, কারণ আপনি আচুরি ধর্ম, নিজের ফ্যাক্টরিতে প্রথম 8 ঘন্টা শিফট চালু করলেন। এবং যেহেতু ক্যাপিটালিস্ট এবং আমেরিকার অন্যতম ধনী লোক, তিনি মিডিয়াতে প্রচার করা শুরু করলেন সমস্ত ক্যাপিটালিস্টদের উদ্দেশ্যে, যে 8 ঘন্টা ওয়ার্ক উইক হওয়া উচিত। কারণ কি, শ্রমিকদের হাতে যদি সময় না থাকে, তারা সিনেমা দেখবে কী করে, তারা গাড়ি চড়বে কী করে? তখন সিনেমা ইন্ডাস্ট্রি সবে এসছে। অতএব আমেরিকান মিডিয়াতে এটা প্রচুর খেয়ে গেল। আর সিনেমা ইন্ডাস্ট্রি দেখলো, তাই তো আমরা যদি অ্যাকচুয়ালি শ্রমিকদের 8 ঘন্টা করে দিয়ে দেওয়া হয়, তাহলে হাতে বেশি সময় থাকবে, তারা আরও বেশি সিনেমা দেখতে পারবে। সুতরাং
সমস্ত মিডিয়া টিভি, তখন টিভি মিডিয়া আসেনি, ফিল্ম ইন্ডাস্ট্রি সব হেনরি ফোর্ডকে সাপোর্ট করা শুরু করে। সুতরাং আপনারা যেটা দেখছেন যে শ্রমিকদের 8 ঘন্টা এবং শ্রমিকদের এই যে বেটার কন্ডিশন, যে শ্রমিকদের লেজার হাতে আসা উচিত, এর পেছনে কিন্তু কোনো আন্দোলনের ভূমিকা নেই, অন্তত তথ্য দিকে আমাকে বোঝাতে পারবে না। এটা স্বীকৃত হয়েছে আমেরিকায়। মূলত ক্যাপিটালিস্টরা নিজের স্বার্থে দেখেছে যে জনগণের হাতে সময় থাকলে বেশি বাজার করবে, কিনবে, সিনেমা দেখবে, গাড়ি চড়বে, নাহলে গাড়ি বিক্রি হবে না। ঠিক আছে, এবার তাহলে ফার্স্ট মে কী করে এলো, ফার্স্ট মের এই রূপকথাটা কী করে তৈরি হলো, তার প্যারালাল হিস্ট্রি আছে। হেমার্কেট ঘটনা 3 বছর বাদে সেকেন্ড ইন্টারন্যাশনাল হয়। ইন্টারন্যাশনাল কি না, পৃথিবীর যাবতীয় মার্কসিস্ট এবং তাত্ত্বিক বামপন্থী বলাটা ভুল, তাত্ত্বিক মার্কসিস্টরা প্যারিসে মিলিত হতেন, হয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতেন। তো তখন ঘোষণা করা হয় যে ফার্স্ট মেটা একটা সলিডারিটি ডেট হবে এবং প্রত্যেককে সে জায়গায় ছাড়িয়ে দিতে হবে। তো ভারতবর্ষে প্রথম হয়েছিল বোধহয় ওরা ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি তৈরি হলো 1921 সালে তাসখান্ডে, তারপর 1923 সালে প্রথম ফার্স্ট মে উদযাপন করা হয়। তারপর অবভিয়াসলি কেরালায় বামপন্থী সরকার ক্ষমতায় আসে, পশ্চিমবঙ্গে সরকার ক্ষমতায় আসার পর ফার্স্ট মেকে মানে মে দিবসকে পপুলারাইজ করা শুরু করে। বাট মে দিবস পুরোপুরি গল্প। আপনি যদি আমেরিকান ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে শ্রমিকদের অধিকার শ্রমিকরা ছিনিয়ে আনতে পারেনি। ইটস এ ভেরি ভেরি হার্ডকোর ট্রুথ। শ্রমিকদের অধিকার বলতে কিছু হয় না, যেটা দেওয়া হয়েছে শ্রমিকদের হাতে অনেক বেশি সময় দেওয়া হলো, 8 ঘন্টা ডিউটি করা হলো, যাতে শ্রমিকরা গাড়ি চড়তে পারে আমেরিকায়, যাতে শ্রমিকরা সিনেমা দেখতে পারে, খরচ করতে পারে। কারণ ক্যাপিটালিজম তো কনজিউমার ইকোনমি, লোকে যদি সিনেমা না দেখে, গাড়ি না দেখে, তাহলে তো ইকোনমি বাড়বে না। অতএব মানুষেরা তো, এই জন্যই তো আমি এআই সাপোর্টার, যে এআই আসার ফলে তো আরও ভালো। এখন এআই আসার ফলে ওয়ার্ক উইক এফেক্টিভলি 40 ঘন্টার থেকে অনেক কমে যাবে, মানে এফেক্টিভলি ওয়ার্ক উইক কমে লোকজন 10-20 ঘন্টা হয়ে গেছে। যারা এআই দিয়ে কাজ করছে তাদের হয়তো সপ্তাহে 10 ঘন্টা কাজ করছে। আর বাইরে আমি যখন আমেরিকাতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করেছি, তো খুব আরামের চাকরি। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের চাকরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে আরামের চাকরি। আমি বোধহয় সপ্তাহে 10 ঘন্টাও কাজ করতাম না, লেখালেখি করতাম। আপনি তখন দেখবেন যে 2005-6 সাল থেকে বা 2004 সাল থেকে আমি বিপুল পরিমাণ লেখা লিখেছি। এইসব পড়াশোনা করতাম, লেখা লিখতাম, ছোটোখাটো কোম্পানি তৈরি করার চেষ্টা করতাম, তখন তো ব্যর্থ হতো। কারণ আমি এই R&Dতে আমার মধ্যে 10 ঘন্টা ছিল, মানে সপ্তাহে হয়তো 10 ঘন্টা কাজ করলে আমার যা কাজের কোটা আমার মিটে যেত আর কি। কারণ R&Dর কাজে তো ওইভাবে বোঝা যায় না। R&Dর কাজে তো আমি যে কাজটা 1 ঘন্টায় করবো, অন্যরা হয়তো 100 ঘন্টাতেও করতে পারবে না। কারণ R&D মানে আপনি একটা জটিল প্রবলেম, আপনি একটা ম্যাথ, ফিজিক্স, ইঞ্জিনিয়ারিংয়ের জটিল প্রবলেম সলভ করছেন। সেটা যদি আপনি, কোম্পানির একটা এক্সপেকটেশান আছে যে এই প্রবলেমটা করতে এই লোকটা সপ্তাহে 40 ঘন্টা লাগবে, আপনি যদি সেটা 4 ঘন্টায় শেষ করতে পারেন তাহলে আপনার হাতে সময় থাকছে। এটা আইটির ক্ষেত্রে হয়। আইটিতে আমি অনেক দেখেছি যে অনেক প্রোগ্রামার 1 ঘন্টায় যা করতে পারে 100 ঘন্টা অন্য করতে পারে না। সুতরাং এখানে অ্যাকচুয়ালি এখন এই অ্যাডভান্স ইকোনমিতে 8 ঘন্টার ব্যাপারটাই তো ভুল। কারণ একটা শ্রমিক যখন মেশিনিস্ট, সে যখন একটা লেদে কাজ করছে, তার 8 ঘন্টার একটা মানে আছে। কারণ মোটামুটি 2টো শ্রমিককে বসালে 8 ঘন্টায় সে একই আউটপুট দেবে। কিন্তু একটা সায়েন্টিস্ট, একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, সে তার 3টে সায়েন্টিস্টকে বসালে একটা লোক 1 ঘন্টায় যেটা করবে, একটা লোক 10 ঘন্টায় সেটা করবে, একটা লোক 100 ঘন্টাতেও সেটা পারবে না। আইটি সফটওয়্যারের ক্ষেত্রেও একই ব্যাপার, রাইট? সো উন্নত ইকোনমির ক্ষেত্রে এই ঘন্টার ব্যাপারটাই তো ঘন্টাহীন, মানে পুরোপুরি ইউজলেস ব্যাপার। সেইগুলো করে ফাটানোর কোনো ব্যাপার হয় না। অর্থাৎ এইসব নিয়ে যারা মে দিবস নিয়ে এখনও যারা মাতামাতি করছে, এই করছে, তারা এখনও ডাইনোসরের যুগে, হর্ষবর্ধনের যুগে পড়ে আছে। আর এই হর্ষবর্ধনের যুগে যারা পড়ে আছে, তাদেরকে যদি আপনার ক্ষমতায় আনেন, তারা আপনাকে হর্ষবর্ধনের যুগেই রেখে দেবে। এটা মাথায় রাখবেন।